সাকিব আল হাসান খেলুন কিংবা না খেলুন, শুক্রবার থেকে কানপুরে ভারতের বিপক্ষে যে দ্বিতীয় টেস্ট খেলতে নামছে বাংলাদেশ, সেইখানে একাদশে তাইজুল ইসলাম থাকবেনই থাকবেন। বাংলাদেশ তাইজুলকে সহ ৩ স্পিনার নিয়ে খেলবে। সাকিব কি খেলতে পারবেন কিনা, বোলিং করতে পারবেন কিনা, নাকি শুধু ব্যাটসম্যান হিসেবে থাকবেন, সেগুলো তো অন্য আলোচনার বিষয়। কিন্তু তাইজুল যে একাদশে আসছেন সেই জায়গাটাতে বাংলাদেশের জন্য নিঃসন্দেহে যে উইকেট কন্ডিশন সবকিছু বিবেচনায় এটা একটা ভালো সিদ্ধান্ত। কিন্তু তাইজুলের এই একাদশে ঢোকার আগে দুশ্চিন্তার একটা জায়গা কিন্তু থেকে যাচ্ছে, একটাই জায়গা। সেটা আসলে কি এবং সেইটা ওভারকাম কি করতে পারবেন কিনা তাইজুল, তা নিয়ে করছি আলোচনাটা। দেখুন, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি টেস্ট উইকেট সংখ্যার হিসাব যদি ধরেন, সেইখানটাতে সবচেয়ে উপরে রয়েছেন সাকিব আল হাসান 242 উইকেট, 2 নম্বরেই রয়েছেন তাইজুল ইসলাম 195 উইকেট। সো 195 থেকে তার 200 উইকেট এরই মধ্যে হয়ে যেতে পারতো, কিন্তু আমরা এই যে সাম্প্রতিক সময়ে দেখছি যে পাকিস্তানে যে 2টা টেস্ট হলো, ভারতে যে একটা টেস্ট হলো, কোনো টেস্টের একাদশে তাইজুল ছিলেন না। থাকলে কিন্তু দ্বিতীয় বোলার হিসাবে 200 উইকেট শিকারীর ক্লাবে টেস্টে বাংলাদেশে তিনি ঢুকে যেতে পারতেন। এখন কানপুরে তার সামনে সেই সুযোগটা থাকছে, চ্যালেঞ্জও থাকছে, নিঃসন্দেহে অনেক বড় চ্যালেঞ্জ, কিন্তু সেই সুযোগের জায়গাটাও আছে। দুশ্চিন্তার যে জায়গাটা বলছিলাম সেইটা আসলে কি, তাইজুলে যদি আমরা ওভারঅল টেস্ট ক্যারিয়ারটা দেখি তাহলে আমরা কি দেখতে পাই? এইখানটাতে তিনি 46টা টেস্ট খেলে 195টা উইকেট পেয়েছেন। সেটা হচ্ছে গিয়ে মোটামুটি মানে টেস্ট ক্যারিয়ারটা তার ভালো বলতে হবে। ম্যাচে 10 উইকেট পেয়েছেন 2 বার, ইনিংসে তিনি 5 উইকেট পেয়েছেন 12 বার। এখন এই যে স্ট্যাটটার মধ্যে যদি আমরা হোম এবং অ্যাওয়ে আলাদা করে নিই তাহলে আমরা কি দেখতে পাবো? হোমে ঘরের মাটিতে বাংলাদেশে তাইজুল 33টা টেস্ট ম্যাচ খেলেছেন 46টা টেস্টের মধ্যে, এবং সেইখানটাতে ওই 33টা টেস্ট ম্যাচে তিনি 157টা উইকেট পেয়েছেন। আর অ্যাওয়েতে তিনি মাত্র 13টা টেস্টে তাকে একাদশের সুযোগটা দেওয়া হয়েছে। সেই 13 টেস্টেও তার পারফরমেন্স যে খুব দুর্দান্ত তা না, তিনি পেয়েছেন মাত্র 38টা উইকেট। ইনিংসে তো 10 উইকেট অ্যাওয়েতে, মানে ম্যাচে তো 10 উইকেট অ্যাওয়েতে তিনি পাননি। ইনিংসে যে 5 উইকেট পেয়েছেন সেটা মাত্র 3 বার, বাকি 9 বার কিন্তু পেয়েছেন হচ্ছে গিয়ে হোমে, আর ম্যাচে 10 উইকেট তো 2 বার হোমে রয়েছে। দেখুন, এই যে হোম এবং অ্যাওয়ের পারফরমেন্সের যে পার্থক্যটা, সেই পার্থক্যটা কিন্তু মোর অর লেস আপনি যদি ওইভাবে হিসাব করে দেখেন যে হোমে আমাদের স্পিনাররা সাকসেসফুল বেশি হবেন, অ্যাওয়েতে একটু কম হবেন। এইটা সাকিবের ক্ষেত্রেও সত্য, এইটা ইভেন ধরেন মিরাজের ক্ষেত্রেও সত্য। কিন্তু সাকিবকার এখানে আলোচনা আনছেন, আমি যদি মিরাজের সঙ্গে তুলনা করি, মিরাজ কিন্তু অ্যাওয়ে টেস্টে যে খেলার সুযোগ পাচ্ছেন না বা কম পাচ্ছেন, তাইজুলের ক্ষেত্রে যেটা হয়েছে যে তার প্রায় হচ্ছে গিয়ে 46টা টেস্টের মধ্যে মাত্র 13টা টেস্ট তিনি হচ্ছে গিয়ে অ্যাওয়েতে খেলার সুযোগ পেয়েছেন। তাইজুলের ক্ষেত্রে বিষয়টা কিন্তু সেটা না। তাইজুলের ক্ষেত্রে বিষয়টা একেবারে 50-50। মিরাজের ক্ষেত্রে, মিরাজ এখন পর্যন্ত তিনি যে হচ্ছে গিয়ে 46টা টেস্ট ম্যাচ খেলেছেন, তার মধ্যে হচ্ছে গিয়ে 23টা টেস্ট ম্যাচ খেলেছেন হোমে, 23টা টেস্ট ম্যাচ খেলেছেন তিনি অ্যাওয়েতে। একেবারেই কিন্তু এটা হচ্ছে গিয়ে 50-50, এবং পারফরমেন্সে একটু এদিক ওদিক তো অবশ্যই রয়েছে, থাকবেই। হোমে মিরাজ হচ্ছে গিয়ে 23 টেস্ট ম্যাচের মধ্যে তিনি এইখানটাতে উইকেট পেয়েছেন 102 উইকেট, এবং অ্যাওয়েতে যে 23টা টেস্ট ম্যাচ খেলেছেন সেখানে উইকেট পেয়েছেন 75টা। কিন্তু মিরাজ দেখেন সাম্প্রতিক সময়ের কথাও যদি আমরা ধরি, পাকিস্তানে যেমন একটা টেস্টে তিনি 5 উইকেট পেলেন, 4 উইকেট পেলেন, তিনি কিন্তু হচ্ছে গিয়ে এই যে অ্যাওয়েতে ভালো বোলিংয়ের যে জায়গাটা সেইটা কিন্তু রয়েছে। আর টিম ম্যানেজমেন্টে তো তার আস্থার জায়গা তার উপরে রয়েছে, যে 50% দেশে 50% অ্যাওয়েতে, এটার স্ট্যাটটাই সেটা প্রমাণ করে। তাইজুলের ক্ষেত্রে সেটা হয় না। তাইজুলের ক্ষেত্রে তাকে হোম টেস্টে তার উপরে যেরকম আমরা রিলাই করি, অ্যাওয়েতে তাকে আসলে একাদশে খেলাই না, তাকে শুধু আমরা ক্যারি করে নিয়ে বেড়াই। ওয়ারএজ তার ক্যারিয়ারের সর্বশেষ যে 2টা টেস্ট ম্যাচ তিনি খেলেছেন অ্যাওয়েতে, 2 টেস্টে কিন্তু তার ইনিংসে 5 উইকেট রয়েছে। তার পুরো টেস্ট ক্যারিয়ারে অ্যাওয়েতে ইনিংসে 5 উইকেট রয়েছে মাত্র 3 বার। তার মধ্যে প্রথমবার 2014 সালে তার যে ডেবু টেস্ট ওয়েস্ট ইন্ডিজে, সেখানে ইনিংসে 5 উইকেট রয়েছে। আর সর্বশেষ 2টা টেস্টে রয়েছে 2022 সালে সাউথ আফ্রিকার বিপক্ষে যেই টেস্ট, সেখানে 2 ইনিংসে তিনি 6+3 9টা উইকেট পেয়েছিলেন। তার আগে শ্রীলঙ্কায় যে পাল্লেগেলেতে টেস্ট খেলেছিলেন সেখানেও তার ইনিংসে 5 উইকেট রয়েছে। ফলে সর্বশেষ 2টা টেস্টে যখন ইনিংসে 5 উইকেট করে তাইজুলের রয়েছে 5 উইকেট 6 উইকেট, তখন হচ্ছে কি ওই আশাটা করা হচ্ছিল যে তাইজুল হয়তো অ্যাওয়েতেও এখন কার্যকর হয়ে উঠতে পারবেন। সুযোগই তো পান নাই, কার্যকর হয়ে উঠতে পারবেন কোত্থেকে? ওই যে 2022 সালে সর্বশেষ সাউথ আফ্রিকার বিপক্ষে খেলেছেন, তারপরে অ্যাওয়েতে তাইজুলকে আর কোনো ম্যাচে একাদশে খেলানো হয়নি। সো এই যে ভারতের বিপক্ষে টেস্টের আগে আমি বলছিলাম যে একটাই দুশ্চিন্তা তাইজুলকে মানে একাদশে খেলানোর আগে, সেইটা হচ্ছে গিয়ে
অ্যাওয়েতে তো তাইজুল খেলছেন না গত প্রায় 2 বছর ধরে, এবং তার অ্যাওয়ে পারফরম্যান্সটাও আপ টু দ্য মার্ক না। যেই একটা মোমেন্টামটা তিনি পেতে পারতেন, আর সর্বশেষ 2টা টেস্টে 5 উইকেট 6 উইকেট করে নেওয়ার পরে সেই মোমেন্টামটা কিন্তু তিনি লুজ করেছেন। অবভিয়াসলি 2 বছর আগের মোমেন্টাম তো আর এখন ক্যারি করার কিছু নেই। কিন্তু তাইজুলের সামনে এখন একটা বিরাট চ্যালেঞ্জ তৈরি হয়েছে যে যেইভাবে হোমে তিনি কার্যকর, অ্যাওয়েতে তিনি সেভাবে কার্যকর হতে পারেন কিনা। ভারতের মতো দলের বিপক্ষে, ভারতের মাটিতে, ভারতের ওই ব্যাটিং লাইন আপের বিপক্ষে, এবং যখন সাকিব আল হাসানের খেলা না খেলা নিয়ে একটা সংশয় রয়েছে, তার ফিটনেস নিয়ে সংশয় রয়েছে, সাকিব খেললেও আসলে কতটা তিনি বোলার হিসেবে খেলতে পারবেন সেটা নিয়ে সংশয় রয়েছে, বোলার হিসেবেও কতটা কার্যকর ভূমিকা পালন করতে পারবেন সেটা নিয়ে সংশয় রয়েছে, তখন এই বাহাতি স্পিনের এই জায়গাটাতে তাইজুল হতে পারেন বাংলাদেশের জন্য একটা বিরাট বড় অস্ত্র, এবং তার অ্যাওয়ে ক্যারিয়ারটাকে একটা কি বলা চলে যে আবার পুনরুজ্জীবিত করার এই সুযোগটা তাইজুল ইসলাম পাচ্ছেন এই কানপুর টেস্টে। সেই সুযোগটা কি তাইজুল?